আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের অনেক রিকোয়েস্টের নতুন মুক্তি পাওয়া বয়ফ্রেন্ড অন ডিমান্ড ড্রামাটি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমাদের বেশি বেশি সাপোর্টই আমাকে নতুন কাজ করার অনুপ্রেরণা জুগিয়ে দেয়। তো চলো আর কথা না বাড়িয়ে এবার ভিডিও শুরু করি। এই গল্পের শুরুতেই আমাদেরকে সিওলের ব্যস্ত শহর দেখানো হয়, যেখানে আমরা আমাদের নায়িকা মীরাকেও দেখতে পাই। ও ছিল একজন ওয়েবটুন প্রডিউসার। মীরা চাকরি নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সে খাওয়া দাওয়া, গোসল আর ঘুমানো ছাড়া আর বাড়তি কোনো কাজ করার কোনো সময়ই পায় না। প্রতিদিনের মতো মীরা অফিসে যাওয়ার জন্য বাসে উঠে পড়ে। বাসে বসে বসে ও মনে করতে থাকে যে ও একবার সামার ভ্যাকেশনে ফিলিপাইনে গিয়েছিল ঘোরার জন্য। ও এই সবকিছু কল্পনা করছিল। তখন ওর পাশে বসে থাকা একটা বাচ্চা ছেলে জোরে আওয়াজ করে বসে। এতে করে মীরার সুন্দর স্বপ্নটা ভেঙে যায়। সে এখানে দেখে বাচ্চা ছেলেটা তার ড্রেসের মধ্যে চকলেটও লাগিয়ে দিয়েছে। এতে তো তার প্রচন্ড রাগ হয়, কিন্তু বাচ্চা মানুষ বলে কিছুই বলতে পারে না। তারপর সে অফিসে চলে আসে আর লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ড্রেসের হাতা পরিষ্কার করছিল। তখনই ওর সহকর্মী কিয়ং বলে, এভাবে দাগ যাবে না। কিয়ং হচ্ছে আমাদের ড্রামার মেল লিড। সেও ছিল একজন ওয়েবটুন প্রডিউসার। মীরার ও একই কোম্পানিতে কাজ করে। কিয়ং একটু কোল্ড টাইপের, তবে মীরা তো এখানে কিয়ং এর কথায় বেশি একটা পাত্তা দেয় না। অফিসে ওদের দুজনের মধ্যে সবসময় রেষারেষি লেগেই থাকে। ওরা দুজন দুই টিমের লিডার। বলতে গেলে ওরা একজন আরেকজনের কম্পিটিটর। এমনকি তারা একজন আরেকজনকে একদমই সহ্য করতে পারতো না। এদিকে অফিসে তো ম্যানেজারের সাথে এক কর্মচারীর ঝগড়া লেগে যায়। সে কর্মচারী রেগে চাকরি ছেড়ে চলে যায়। সবাই তো এসব নিয়েই কথা বলছিল, কিন্তু কিয়ং এত বেশি কোল টাইপের যে সে এসবে কান্না দিয়ে নিজের কাজ করেই যাচ্ছিল। ওর তো এসবে কোনো ধ্যানই ছিল না। মীরাকে এভাবে কাজ করতে দেখে খুবই বিরক্ত হয়। তারপর সে নিজেও কাজে মনোযোগ দেয়। তখন ওর বেস্ট ফ্রেন্ড জিয়ং ওকে মেসেজ দিয়ে বলে, আমি অনেক বড় একটা বিপদে আছি, আমার সাথে দেখা করতে এসো। মীরা তো তাড়াতাড়ি ওর সাথে দেখা করতে যায়। জিয়ন ওকে একটা শপিং মলে নিয়ে আসে। মীরা বলে, আমাকে শপিং এ আনার জন্য তুমি মিথ্যা বলেছিলে তাই না? জিয়ং বলে, আমি তোকে মিথ্যা না বললে তুই কখনোই কাজ ছেড়ে এখানে আসতি না। তারপর সে বলে, দাইয়ং এর বিয়েতে কি পরবি? মীরা বলে, আমি কাজ নিয়ে এত ব্যস্ত যে এসব নিয়ে ভাবার সময় পাইনি। জিয়ং বলে, সেখানে তোর এক্স জুন ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে। ওদের সামনে তুই নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবি, যাতে ওরা তোকে দেখে জেলাস ফিল করে। তবে মীরার তো এসব নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনাই ছিল না। তাই জিয়ং ওকে জোর করে একটা ড্রেস কিনে দেয়। এবার শপিং শেষে ওরা দুজন একসাথে ডিনার করতে যায়। ওরা দুজনে একসাথে অনেক ড্রিঙ্ক করে ফেলে। জিয়ং বলে, তোর এখন একটা বয়ফ্রেন্ড বানানো উচিত, যে কিনা ম্যাচিউর হবে, চুপচাপ স্বভাবের হবে। মীরার তো তখন কিয়ং এর কথা মনে পড়ে। কিয়ং এর কথা মনে করে মীরা জোরে চিৎকার করে বলে, এরকম বয়ফ্রেন্ড আমার কোনো দরকার নেই। ডিনার শেষে মীরা ওর বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেখা যায় মীরার টিমের দুজন টিমমেট একটা প্রজেক্ট নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। একজন বলে, এই প্রজেক্টটা না জানি কাকে দেওয়া হবে। মীরা নাকি কিয়ংকে। ওরা এসব নিয়ে কথা বলছিল। সে সময় মীরা অফিসে চলে আসে। মীরা তখন ওদের কাছ থেকে প্রজেক্টের কথা জানতে পারে। মীরা প্রজেক্ট পাওয়ার জন্য কিছু কুকিজ নিয়ে ডিরেক্টরের সাথে দেখা করতে যায়। ও ডিরেক্টরের কেবিনে গিয়ে দেখে অলরেডি কিয়ং ডিরেক্টরের জন্য কুকিজ নিয়ে গিয়েছে। তারপর ওরা প্রজেক্টের বিষয় নিয়ে কথা বলে। মীরা ডিরেক্টরকে রিকোয়েস্ট করে যাতে ওকে প্রজেক্টটা দেওয়া হয়। কিয়ংও ডিরেক্টরকে বলে তাকে যেন প্রজেক্টটা দেওয়া হয়। এটা নিয়ে ওদের দুজনের মধ্যে তো এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায়। শেষ অব্দি ডিরেক্টর প্রজেক্টটাই কিয়ংকে দিয়ে দেয়। বেচারি মীরা তো হতাশ হয়ে চলে আসে। তবে মীরার এখন কিয়ং এর উপর প্রচুর রাগ হচ্ছিল, কিন্তু ওর কিছুই করার ছিল না। ওর টিমমেটরা বলে, তুমি আবার চেষ্টা করে দেখতে পারো। এবার আমরা ফ্ল্যাশব্যাকের সিনে দেখি, আগেও মীরা নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে ওর বয়ফ্রেন্ড জুনকে সে ঠিক মতো সময় দিতে পারতো না। জুনের জন্মদিনেতে মীরার ওর সাথে দেখা করার কথা ছিল, কিন্তু মীরা নিজের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে সে জুনের সাথে দেখাই করতে পারে না। এতে জুন রাগ করে ওর সাথে ব্রেকআপ করে নেয়। বর্তমানে মীরা এসব মনে করে অনেকটাই আপসেট হয়ে পড়ে। পরের দিন মীরা ওর ফ্রেন্ড দাইয়ং এর বিয়েতে চলে আসে। সেখানে মীরা জুনের গার্লফ্রেন্ড ইউমিকে দেখতে পায়। ইউমির হাতে ওয়েডিং রিং দেখে
মীরা তো আপসেট হয়ে যায়। ও তখন জিয়ংকে কিছু না বলে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মীরা তো তখন ওর আর জুনের একসাথে কাটানোর সময়গুলোর কথা মনে করতে থাকে। এইসব ভেবে সে মন খারাপ করে বসে থাকে। তারপর সে নিজের করা ওয়েবটুন দেখতে বসে। মীরা দেখে সবাই সেখানে অনেক খারাপ কমেন্ট করেছে। এইসব দেখে ও আরো চিন্তায় পড়ে যায়। পরের দিন অফিসে এসে মীরা রিল্যাক্স চেয়ারে রিল্যাক্স করতে থাকে। তখন কিয়ং রিল্যাক্স চেয়ারে বসার জন্য সেখানে চলে আসে। মীরা ওকে 5 মিনিট অপেক্ষা করতে বলে। 5 মিনিট পর কিয়ং তো রিল্যাক্স চেয়ারে বসে। তখন ওর পিছন দিয়ে ছোট্ট একটা ট্রয় ঢুকে যায়। কিয়ং বুঝতে পারে এটা মীরারই কাজ। এদিকে মীরা তো ওর এই অবস্থা দেখে ড্রেভিল একটা স্মাইল দেয়। তারপর সে নিজের কাজ করছিল। তখন ওর কলিগ এসে ওকে বলে, মিস ইয়ন তোমাকে বলেছে ফাইলটা কিয়ংকে দিয়ে দিতে। মীরা তো এটা শুনে কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ ও কিছুক্ষণ আগে কিয়ং এর সাথে যে বদমাশিটা করেছে, এখন কিয়ং এর কাছে গেলে কি হবে সেটা নিয়েই সে ভাবতে থাকে। কিন্তু বাধ্য হয়ে ওকে ফাইলটা কিয়ং এর কাছে নিয়ে যেতেই হয়। কিয়ং তখন ওকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে। তারপর সে মীরার ফাইল চেক করে আর তার অনেকগুলো ভুলও ধরে। তারপর বলে, তোমার আজকে মিস ইয়নের সাথে মিটিং আছে। এটা শুনে মীরার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কারণ মিস ইয়ন ওকে এত কাজের চাপ দেয় যে বেচারির অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর মীরা ওর টিমমেটদের সাথে লাঞ্চ করতে যাচ্ছিল। তখন মিস ইয়ন সেখানে চলে আসে। মিস ইয়ন তো মীরাকে খাওয়ার সময় পর্যন্ত দেয় না, ওকে নিয়ে মিটিং এ চলে যায়। মিটিং এ মিস ইয়ন এত বকবক করছিল যে মীরার পক্ষে এগুলো সহ্য করা সম্ভবই হচ্ছিল না। তখন ডিরেক্টর মিস্টার মিনকে নিয়ে সেখানে আসে। মিস্টার মিন নিজেদের ডেটিং অ্যাপের প্রমোশন করার জন্য এখানে এসেছিল। মীরা বলে, আপনার ডেটিং অ্যাপস এর নাম কি? মিন বলে, বয়ফ্রেন্ড অন ডিমান্ড। নাম শুনে মীরার কাশি উঠে যায়। মিন বলে, এখানে আপনি আপনার পছন্দ মতো বয়ফ্রেন্ড খুঁজে পাবেন। মিন তো মিস ইয়নের ওয়েবটুনের মাধ্যমে অ্যাপসের প্রমোশন করাতে চাচ্ছিল, কিন্তু মিস ইয়ন এত উল্টাপাল্টা কথা বলছিল যে মিন সেখান থেকে চলে যেতে নেয়। মীরা তখন বিষয়টা হ্যান্ডেল করে। তারপর মিন তাদের সাথে কোলাবোরেশন করতে রাজি হয়। তারপর মীরা মিস ইয়নকে বিদায় দিয়ে আসার সময় ওর মিনের সাথে দেখা হয়ে যায়। মিন ওর সাথে আলাদা কথা বলতে চায়। মিন বলে, আপনি আমাদের অ্যাপসটা ইউজ করে আমাদেরকে ফিডব্যাক জানাবেন, এটার জন্য আমরা আপনাকে পেমেন্টও করব। টাকার কথা শুনে মীরা তো রাজি হয়ে যায়। এবার রাতের বেলা মীরা বাড়ি এসে বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপসের টুল বক্স ওপেন করে। তারপর অ্যাপসের সাথে কানেক্টেড হয়ে ভার্চুয়াল রিং মাথায় পরে নেয়। ভার্চুয়াল রিং পরার সাথে সাথে ওর মাথা ব্যথা করতে থাকে আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর সে নিজেকে সমুদ্রের পাড়ে খুঁজে পায়। ও দেখে একটা ছেলে সমুদ্রের মধ্যে বোটিং করছে। তখনই হঠাৎ করে একটা বড় ঢেউ মীরার দিকে এগিয়ে আসে। এটা দেখে সে তো ভয় পেয়ে যায়। সমুদ্রের ঢেউ ওকে সমুদ্রের গভীরে নিয়ে যায়। মীরা দেখে ও সমুদ্রের গভীরে ভালোভাবে শ্বাস নিতে পারছে। এটা দেখে সে কিছুটা অবাক হয়, কিন্তু ওর তো সমুদ্রের তলদেশে এসে অনেকটাই ভালো লাগছিল, তাই সে মাছেদের সাথে খেলা করতে থাকে। তখনই সে দেখে একটা ছেলে ডুবে যাচ্ছে। মীরা তখন ছেলেটাকে নিয়ে উপরে উঠে আসে। মীরা দেখে ছেলেটা দেখতে ওয়েবটুনের চোয়ের মতো। এটা দেখে সে তো অবাক হয়ে যায়। তখন সিস্টেম ওকে বলে, অভিনন্দন মীরা, তুমি তোমার ফার্স্ট ডেটে চলে এসেছো। মীরা তো কিছুই বুঝতে পারছিল না যে এসব তার সাথে কি হচ্ছে। ঠিক তখনই মীরা তো নিজেকে অন্য একটা জায়গায় দেখে। এখানে চারদিকে অনেকগুলো বাবল ছিল। মীরা তখন অবাক হয়ে সেগুলো দেখছিল। একটা বাবলের মধ্যে তো সে একটা মেয়েকেও দেখতে পায়। মেয়েটা তখন বাবল থেকে বেরিয়ে আসে। মীরা মেয়েটাকে দেখে একটু ভয় পেয়ে যায় আর বলে, তুমি কে? তুমি কি আসল? এটা কি আসল দুনিয়া? মেয়েটি বলে, আমি তোমার ডেটিং ম্যানেজার। তুমি চাইলে আমাকে ইউনি বলে ডাকতে পারো। এটা একটা ভার্চুয়াল দুনিয়া ছিল। চলো এবার শুরু করা যাক। ডেটিং ম্যানেজার মীরাকে একটা রিং দিয়ে বলে, তুমি যদি এটা তোমার হাতে পরে নাও তাহলে তোমার ভার্চুয়াল ওয়ার্ল্ডে লগ ইন করা হবে, আর রিংটা খুলে ফেললে তুমি ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে লগ আউট হয়ে যাবে। মীরা বলে, আসল পৃথিবীতে আমার বডির কোনো ক্ষতি হবে না তো? ডেটিং ম্যানেজার বলেন, না, আমরা আসল ওয়ার্ল্ডের মীরার বডিটাও দেখি সেটা সুরক্ষিত আছে কিনা। এবার মীরা নিজের হাতে রিংটা পরে নেয়। তারপর ডেটিং ম্যানেজার মীরাকে একটা বাবলের মধ্যে ঢুকিয়ে দেয়। মীরা সেই আগের জায়গায় মানে নিজেকে সমুদ্রের পাড়ে দেখতে পায়। তখনই সিস্টেম ওকে বলে, তোমার ফার্স্ট ডেট শুরু হয়ে গিয়েছে। মীরা তো চোয়ের হট বডির দিকে তাকিয়ে থাকে। তখনই চোয়ের সেন্স ফিরে আসে। সে তো মীরার হাত ধরে
জোরে বলে তুমি কে? এভাবে হাত ধরায় মীরা তো অনেকটাই ঘাবড়ে যায়। ও তখন হাত থেকে রিংটা খুলে ফেলে, এই জন্য সে তো লগ আউট হয়ে যায় আর বাস্তব ওয়ার্ল্ডে ফিরে আসে। তারপর সে অনলাইনে বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস এর বিভিন্ন ভিডিও দেখতে থাকে। সবাই তো এই অ্যাপস এর অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছিল। পরের দিন মীরা তো অফিসে যাওয়ার সময়ও এই সব কিছু নিয়েই ভাবছিল। অফিসে আসার পর সে যখন নিজের কাজ করছিল তখনই একজন ওর টেবিলের পাশেই চোয়ের একটা কার্টুন রাখে। চইকে দেখে ওর তখন সেসব কথাগুলো আবারও মনে পড়ে যায়, ফলে তার তো অনেকটাই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। এদিকে ম্যানেজার কিয়ংকে বলে চইয়ের ওয়েবটুন অনেক ভালো সাড়া পেয়েছে, ফ্রাইডেতে আমরা আরেকটা এপিসোড রিলিজ করব, সেটা নিয়ে কাজ শুরু করো। কিয়ং বলে আপনি মীরাকে কিছু বলেননি? ম্যানেজার বলেন না। মীরা কাজ শেষে বাড়িতে ফেরার সময় মীরা তো তার চারদিকে শুধু চোয়ের পোস্টারই দেখতে পায়, কারণ চোয়ের ওয়েবটুনটা অনেক বেশি পপুলারিটি পেয়েছে। সবার কাছে এখন চোয়ের ক্যারেক্টারটা খুবই ভালো লেগেছে। যাক, এবার বাড়িতে আসার পর মীরা গ্যাজেটটা আবারও পরে নেয়। ও তখন নিজেকে একটা হোটেলে দেখতে পায়। মীরা দেখে তার গায়ে রিসিপশনিস্টের ড্রেস। মীরা বুঝতে পারে ও ওয়েবটুনের ফিমেল লিডের ক্যারেক্টারে চলে এসেছে। ও তখন ফাইল নিয়ে চইয়ের কেবিনে যায়। চই তখন সেখানে ছিল না। মীরা তো নিজের মতো দাঁড়িয়ে বকবক করছিল। তখনই হঠাৎ চই সেখানে চলে আসে। মীরা তো তাকে হঠাৎ করে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। এখানে চই তো খুব বাজেভাবে ওকে এখান থেকে বের হয়ে যেতে বলে। মীরা সেখান থেকে চলে আসছিল। তখনই চই বলে দাঁড়াও। তারপর বলে আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? চই মীরাকে ভালোভাবে দেখতে থাকে। তখনই ওর সব মনে পড়ে। চই বলে সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, তাই না? তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আমি তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারিনি। প্রতিটা মুহূর্তে আমি শুধু তোমাকেই মনে করেছি। চই তো ওয়েবটনের মতো ডায়লগগুলো মীরাকে বলতে থাকে। মীরার কাছে ওর এই ডায়লগগুলো খুবই বিরক্ত লাগছিল, তাই সে ওর হাত থেকে রিংটা খুলে ফেলে আর ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে লগ আউট হয়ে যায়। ফলে সে আবারও রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। পরের দিন অফিসে আসার পর মীরার চইয়ের কার্টুনের উপর নজর যায়। চইকে দেখে ওর খুবই বিরক্ত লাগছিল, তাই সে কার্টুনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখে। তারপর সে ওর টিমমেটের থেকে জানতে পারে শুক্রবারে চইয়ের ওয়েবটুনের আরো একটা এপিসোড রিলিজ হবে। এটা শুনে সে তো অবাক হয়ে যায়। মীরা তখন রেগে ম্যানেজারের সাথে দেখা করতে যায় আর বলে আপনি ওয়েবটুনের আরেকটা এপিসোড রিলিজ করবেন, সেটা আমাকে বলেননি কেন? ম্যানেজার বলে আমি তোমার বস, তুমি আমার বস না। মীরা বলে কিয়ং কি আপনাকে এই আইডিয়াটা দিয়েছে? ম্যানেজার বলে না। মীরা তখন রেগে সেখান থেকে চলে আসে। এখানে ম্যানেজার তো ওর এরকম রাগ দেখে অনেকটা ভয়ই পেয়ে যায়। এদিকে মীরা দেখে কিয়ং ওর প্রজেক্টটা নিয়ে কাজ করছে। এটা দেখে ওর আরো রাগ হচ্ছিল। মীরা তখন বারবার মিস ইয়নকে কল করছিল যাতে তারা নতুন এপিসোড নিয়ে কাজ করতে পারে, কিন্তু মিস ইয়ন ওর ফোনটাই ধরছিল না। তারপর মীরা তো ওনাকে একটা বারে খুঁজে পায় আর ওনাকে ম্যানেজ করে যাতে উনি প্রজেক্টটা নিয়ে কাজ করে। মীরা বলে আমাদেরকে যে করেই হোক কিয়ংকে হারাতে হবে। মিস ইয়নও রাজি হয়ে যায়, কিন্তু ওরা গল্প লেখার জন্য কোনো কাহিনী খুঁজে পাচ্ছিল না। মীরা তো এসব নিয়ে খুবই চিন্তায় ছিল। বাসায় এসে সে আবারও সে অ্যাপে লগ ইন করে যাতে ও নতুন কোনো গল্প লিখতে পারে। এবার মীরা তো ভার্চুয়াল ওয়ার্ল্ডে যাওয়ার পর চইয়ের কেবিনে চলে যায় আর বলে আপনি আমাকে ডেকেছেন কেন? চই বলে কালকে থেকে তোমার আর কাজে আসার কোনো প্রয়োজন নেই। মীরা বলে আপনি আমাকে ফায়ার করছেন কেন? চই বলে তুমি তো আমাকে সিডিউস করার চেষ্টা করেছো, এই জন্য। মীরা বলে আমি এরকম মেয়েই নই, আর আমার কাছে এত সময়ও নেই যে আমি আপনাকে সিডিউস করব। আমার আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করার আছে। চই বলে তুমি সেরকম মেয়ে না হলে কিরকম মেয়ে? মীরা বলে যারা কিনা কষ্ট করে সফলতা অর্জন করতে চায় আমি সেরকম মেয়ে। আমি নিজের পরিশ্রমে বড় হতে চাই, আমি কাউকে সিডিউস করে কোনো কিছু অর্জন করতে চাই না। চই তো ওর কথা শুনে স্মাইল করে আর ওকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর তো সে নিজের ড্রেসটা খুলতে থাকে। তাকে এরকমটা করতে দেখে মীরা তো অন্য কিছুই মনে করে। চই বলে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। এটা বলার সাথে সাথে চারদিকে সবকিছু পাল্টে যেতে থাকে। মীরা নিজে অন্য একটা জায়গায় দেখতে পায়। ওর সামনে একটা গাড়ি আসে। মীরা সে গাড়িতে উঠে বসে। মীরা তো এই গাড়ির মধ্যে একটা মেয়েকেও দেখতে পায়। মেয়েটা বলে আমি মিস্টার চোয়ের অ্যাসিস্ট্যান্ট, উনি আমাকে পাঠিয়েছে তোমার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। মীরা তো অবাক হয়ে বলে ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? অ্যাসিস্ট্যান্ট ওর ইন্টারভিউ নিতে শুরু করে। ওকে প্রশ্ন করছিল তোমার পছন্দের রং কি, তোমার পছন্দের খাবার কি, তোমার জুতার সাইজ কি, এরকম নানা অদ্ভুত প্রশ্ন করতে থাকে। এরকম প্রশ্ন শুনে মীরা তো বিড়বিড় করে বলে এগুলো আবার প্রশ্ন হলো নাকি? তারপর বলে
প্রশ্নগুলো করার জন্য নিজে না এসে আবার অন্য কাউকে পাঠিয়েছে। এর মাঝে অ্যাসিস্ট্যান্টের কাছে চোয়ের কল আসে। চোই অ্যাসিস্ট্যান্টকে বলে মীরাকে ওর কাছে নিয়ে যেতে। এবার অ্যাসিস্ট্যান্টও ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। ড্রাইভার বলে সামনে একটা গাড়ি পার্ক করা আছে। অ্যাসিস্ট্যান্ট বলে যাও ওকে শায়েস্তা করে আসো। সামনে পার্ক করা গাড়ির ড্রাইভারকে চোয়ের ড্রাইভার ইচ্ছা মতো মারতে থাকে। তারপর সেখান থেকে গাড়ি চালিয়ে চলে আসে। এইসব কিছু দেখে মীরা তো বিরক্ত হয়ে বলে ওয়েবটুনের এ বাজে কাহিনী কিভাবে সবার কাছে ভালো লাগলো। তারপর অ্যাসিস্ট্যান্ট মীরাকে চোয়ের কেবিনের সামনে নিয়ে আসে আর বলে আপনি ভালোবেসে দরজায় নক করবেন। মীরার কাছে তো অ্যাসিস্ট্যান্টের এরকম কথা খুবই বিরক্ত লাগছিল। তারপরও সে নক করে ভিতরে ঢুকার পর মীরা চারদিকে অনেকগুলো লাল গোলাপ দেখতে পায়। এতগুলো ফুল দেখে মীরার তো মনটাই ভালো হয়ে যায়। চই বলে তোমার পছন্দ হয়েছে? মীরা বলে হ্যাঁ। তারপর মনে মনে বলে যে কাজ করতে এসেছি সেটা করি। মীরা চইকে বলে তুমি এরপরে কি করতে চলেছ, মানে তোমার প্ল্যান কি? তুমি কি এরকম ডেটের ব্যবস্থা করেছো? চই বলে আমার সাথে চলো। চই ওকে খাবার খাওয়াতে নিয়ে আসে। মীরা একটা আইটেম দেখে বলে এটা তো আমার জন্য অনেক কম হয়ে যাবে। তখন শেফরা অনেকগুলো আইটেম নিয়ে আসে। মীরা এত এত খাবার দেখে একদম হতভম্ব হয়ে যায়। ও তখন একটা ডিশ টেস্ট করে আর মনে মনে বলে এটা তো খেতে একদম বাস্তবই মনে হচ্ছে। এতে সে অনেকটা খুশি হয়ে যায়। তারপর মীরা সেখানে রাখা সবগুলো খাবার খেতে থাকে। চই তো ওর এরকম কাণ্ড দেখে হাসতে থাকে। তারপর চই ওকে শপিং এ নিয়ে যায়। মীরা নিজের ইচ্ছে মতো ড্রেস, জুয়েলারি এসব পছন্দ করে। তারপর চই ওর জন্য পুরো রিসোর্টই বুক করে নেয়। ওরা তো একসাথে অনেক সুন্দর সময় কাটায়। চই মীরাকে একটা দামি নেকলেসও গিফট করে। তারপর ওকে নিয়ে একটা পার্টিতে আসে। মীরা তখন মনে মনে বলে আমার কাজ তো হয়েই গিয়েছে। এটা বলে ও হাত থেকে রিংটা খুলে ফেলে আর ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে লগ আউট হয়ে যায়। এবার বাস্তব দুনিয়ায় মীরা মিস ইওনের সাথে দেখা করে আর ওনাকে এরকম রোমান্টিক কাহিনী ওয়েবটুনে লিখতে বলে। ওরা তো সারা রাত ধরে কাজ করে ওয়েবটুনের আরেকটা এপিসোড রেডি করে ফেলে। অনেক রাত হয়ে যাওয়ায় অফিসে কেউ ছিল না, শুধু মীরা আর কিয়ং ছিল। কিয়ং তো মীরার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু মীরার ওর উপরে রাখছিল, তাই ওকে বেশি একটা পাত্তা দেয় না। এবার মীরা কিয়ং এর হাতে দুটো কফি দেখে বলে তুমি দুটো কফি কেন কিনলে? কিয়ং বলে আমি বাসায় গিয়ে আরেকটা খাবো, এই জন্য কিনেছি। তারপর কাজ শেষে কিয়ং অফিস থেকে চলে যায়। অফিসে শুধু মীরা একাই ছিল। অনেক রাত ধরে কাজ করার পর ওয়েবটুনের এপিসোড কমপ্লিট হয়ে যায়। মীরা সেটা পাবলিকও করে দেয়। বাসায় আসার পর মীরা চেক করে দেখে ওর ওয়েবটুনটা 1 নম্বরে চলে এসেছে। এটা দেখে সে তো খুশিতে নাচতে থাকে। পরের দিন অফিসে যাওয়ার পর সবাই তো তাকে অভিনন্দন জানাতে থাকে। ম্যানেজার পর্যন্ত তার অনেক প্রশংসা করে। তখন মীরা তো কিয়ং এর দিকে তাকিয়ে ডেভিল একটা স্মাইল দেয়। এই উপলক্ষে মীরা তো অফিসের সবাইকে ট্রিট দেয়। তারপর বাসায় এসে চোয়ের ছবির সামনে রেখে সে শ্যাম্পেন খায়। আর বর্তমান দুনিয়াতে সিঙ্গেলদের যে অবস্থা, মনে হচ্ছে ভবিষ্যতে সবাইকে এভাবেই ডেট করতে হবে। যাই হোক, এখন তো মীরার কাছে এ ভার্চুয়াল ওয়ার্ল্ডের সবকিছুই খুবই ভালো লাগছিল। এজন্য সে আবারও ভার্চুয়াল ওয়ার্ল্ডে লগ ইন করে। চই মীরাকে নিয়ে ঘোরার জন্য একটা প্রাইভেট জেট ভাড়া করে। তারপর ডিনার করার জন্য একটা গোটা শিপই ভাড়া করে ফেলে। ওরা দুজন একসাথে এখানে ডিনার করছিল। তখনই চই মীরাকে বলে চলো আমরা এঙ্গেজমেন্ট করে ফেলি, আমি আমার বাবা মায়ের সাথে কথা বলবো। এভাবে এখানে এঙ্গেজমেন্টের কথা শুনে মীরা তো কাশতে শুরু করে আর বলে এটা কখনই হবে না। চই আর কিছু বলে না। তারপর ওরা দুজন একটা দ্বীপে ঘুরতে আসে। ওরা দুজন একসাথে অনেক ভালো সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। চই বলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না ঠিক আছে, কিন্তু আমার গার্লফ্রেন্ড তো হতে পারো, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা বলে সে মীরাকে কিস করে। মীরা তোকে বাধাও দেয় না, ওর কাছেও এই সবকিছুই ভালো লাগছিল। তারপর চই মীরার হাতে কিস করে আর ওকে রিং পরিয়ে দিতে যাচ্ছিল। তখনই চই স্ট্যাচু হয়ে যায়। মীরা তো চারদিকে তাকিয়ে দেখে সবকিছু থেমে গিয়েছে। ও কিছুই বুঝতে পারছিল না। তখন এই সিস্টেম ওকে বলে চইয়ের সাথে আপনার ডেটিং এর 50 ঘন্টার টাইম শেষ হয়ে গিয়েছে। মীরা আবারও রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে। ও তখন টার্ম পেপারগুলো চেক করলে দেখে সেখানে লেখা আছে কোনো ক্যারেক্টারের সাথে 50 ঘন্টার বেশি সময় কাটাতে পারবে না, মানে সে শুধুমাত্র একজন ক্যারেক্টারের সাথে 50 ঘন্টায় ডেট করতে পারবে। মীরা এটা দেখে খুবই হতাশ হয়ে যায়। এরপর থেকে তো মীরা তার কোনো কাজেই মনোযোগ দিতে পারছিল না। অফিসে কাজ করার সময়ও তার বারবার চইয়ের কথাই মনে পড়ছিল।
করছিল। সে তো সারাক্ষণ ওর কথাই ভাবতে থাকে, কিছুতেই চইকে ভুলতে পারছিল না। পরের সিনে মীরা একটা ফিডব্যাক লিখে মিনকে দেয়। মিন বলে, তুমি এত তাড়াতাড়ি কি করে ফিডব্যাক দিয়ে দিলে? মীরা বলে, আমার কাছে চইয়ের ক্যারেক্টারটা ভালোই মনে হয়েছে, আর অ্যাপসে আমার এক্সপিরিয়েন্সও ভালো ছিল, তাই আমি ফিডব্যাকটা দিয়ে দিলাম। মিন বলে, সেখানে আরো 899টা ক্যারেক্টার আছে, তুমি কি করে বলতে পারলে চই বেস্ট? তুমি যদি সেই ক্যারেক্টারগুলোর সাথে না ডেট করো তাহলে পরে তুমি রিগ্রেট করবে। এই শুনে মীরা তো অবাক। এবার রাতের বেলা মীরা বাসায় এসে খাবার খাচ্ছিল আর টিভি দেখছিল, কিন্তু ওর কাছে কিছুই ভালো লাগছিল না। ওর তখন মিনের বলা কথাগুলি মনে পড়ে। মীরা বলে, যেহেতু আমার কাছে 1 মাসের ফ্রি সাবস্ক্রিপশন আছে, তাহলে একবার ট্রাই করা যাক। মীরা তো গ্যাজেটটা আবারও পরে নেয়। ও তখন ডেটিং ম্যানেজারের সামনে চলে আসে। সেখানে চোয়ের ক্যারেক্টারটা দেখে ওর মন খারাপ হয়ে যায়। ম্যানেজার ওর জন্য আরেকটা বাবল রেডি করে। মীরা মনে মনে বলে, আমি মিনের কথায় এখানে এসেছি, কিন্তু আমি চইকে কিছুতেই ভুলতে পারছি না। মীরা ডেটিং ম্যানেজারকে বলে, আমার কিছু সময় প্রয়োজন। ডেটিং ম্যানেজার তখন ওকে জোর করে ধাক্কা দিয়ে আরেকটা বাবলের মধ্যে ঢুকিয়ে দেয়। মীরা এবার নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পায়। সেখানে চেরি ফুল হচ্ছিল। মীরার কাছে এসব ভালোই লাগছিল। তখনই হঠাৎ করে একটা ছেলে তার কাছে আসে। ওদের দুজনের আই কন্ট্রাক্ট হয়। তখনই সেখানে একটা মেয়ে আসে আর ছেলেটাকে বলে, তুমি এখানে কি করছো? এই ছেলেটার নাম ছিল ইউনহু। ইউনহু তো মীরাকে সরি বলে, সাথে বলে, আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম। এটা বলে সে মেয়েটার সাথে চলে যায়। মীরা তো কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। তখনই পিছন থেকে সুজি তাকে ডাক দেয়। সুজি হচ্ছে মীরার কলেজ ফ্রেন্ড। মীরা বুঝতে পারে ও অন্য একটা ক্যারেক্টারে চলে এসেছে, আর এ ওয়ার্ল্ডে সে এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট। আজকে ওদের একটা প্রোগ্রাম ছিল, তো এখন মীরাকে ইমপ্রেস করার জন্য ওর ইউনিভার্সিটির এক সিনিয়র ওর সামনে অদ্ভুতভাবে নাচতে থাকে। মীরার তো এরকম অদ্ভুত নাচ দেখে একদমই ভালো লাগে না। মীরা সুজিকে নিয়ে সেখান থেকে চলে আসে। ওরা দেখে সবাই লাইন ধরে দাঁড়িয়ে টিকিট কাটছে। আসলে আজকে ওদের ইউনিভার্সিটিতে তাইকুন্ডো ম্যাচ আছে। সবাই তো সেটা দেখার জন্য টিকিট কাটছিল। মীরা তখন ওর জ্যাকেটের পকেটে হাত ঢুকালে দুটো টিকিটও খুঁজে পায়। মীরার কাছে টিকিট দেখে সুজি তো অবাক হয়, সাথে অনেক খুশিও হয়। তারপর তারা দুজন ম্যাচ দেখতে চলে যায়। তাদের ইউনিভার্সিটি আর অন্য একটা ইউনিভার্সিটির মধ্যে কম্পিটিশন হচ্ছিল। কম্পিটিশনে ওদের ইউনিভার্সিটি জিতে যায়। কম্পিটিশন শেষে পার্টিসিপেট নিজের মাস্ক খোলে, আর আমরা দেখি এটা তো ইউনহু। ওকে দেখে সব মেয়েরা তো চিৎকার করতে থাকে। এখানে মীরার আর ইউনহুর আবারও আই কন্ট্রাক্ট হয়। তখনই সিস্টেম মীরাকে বলে, অভিনন্দন মীরা, এটা তোমার দ্বিতীয় ডেট। মীরা তো এটা শুনে খুশি হয়ে যায় আর বলে, আমি জানতাম তুমি আমার ডেট পার্টনার হবে। তারপর মীরা তাইকুন্ডো ক্লাবে জয়েন হওয়ার জন্য ফর্ম পূরণ করতে আসে। তখনই সেখানকার ভলেন্টিয়াররা বলে, তোমরা ইউনহুর জন্য এই ক্লাবে ভর্তি হচ্ছ তাই না? মীরা ওদের থেকে জানতে পারে ইউনহু ক্যাম্পাসে অনেক বেশি ফেমাস আর অনেক বেশি ট্যালেন্টেড একটা ছেলে। সব মেয়েরা তো ওর জন্য পাগল। এইসব জেনে মীরা অনেক খুশি হয় আর মনে মনে বলে, যার জন্য পুরো ক্যাম্পাসের মেয়েরা পাগল সে কিনা আমাকে ভালোবাসে। এটা ভেবে সে হাসতে থাকে। ওকে এভাবে হাসতে দেখে বাকিরা তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এখান থেকে সিন চেঞ্জ হলে তাইকুন্ডো ক্লাবে চলে আসে। ক্লাব প্রেসিডেন্ট নতুন স্টুডেন্টদের সব বুঝিয়ে দিচ্ছিল। মীরা দেখে ক্লাবের প্রেসিডেন্ট ইউনহুর বন্ধু সে মেয়েটা। ক্লাব প্রেসিডেন্ট বলে, তোমরা কে সবার আগে প্র্যাকটিস করতে চাও? হাত তোলো তো। তখনই বাতাসে করে চেরি ফুলের একটা পাপড়ি উড়ে আসে। মীরা সেটা ধরার জন্য হাত উপরে তোলে, আর ক্লাব প্রেসিডেন্ট মনে করে মীরাই আগে প্র্যাকটিস করতে চায়। ক্লাব প্রেসিডেন্ট মীরাকে সামনে আসতে বলে। মীরা তো না করতে থাকে। তখনই সুজি ওকে জোর করে সামনে পাঠিয়ে দেয়। এবার ক্লাব প্রেসিডেন্ট ইউনহুকে বলে মীরাকে বেসিক জিনিসগুলো শিখিয়ে দিতে। মীরা তো এতে খুশি হয়ে যায়। ইউনহু ওকে শিখিয়ে দেয়, তারপর ওর উপর অ্যাটাক করতে বলে। মীরা তো প্রথমবারই অনেক ভালো করে, যেটা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়। মীরা নিজেও অবাক হয়, কারণ সে বুঝতে পারছিল না সে কিভাবে এত ভালো করলো। ইউনহুও তার অনেক প্রশংসা করে আর বলে, চলো আরেকবার লড়াই করা যাক। তারপর তো ইউনহু মীরার কাছে এভাবে ফাইটে হেরে যায়। সবাই মীরার প্রশংসা করতে থাকে। এবার প্র্যাকটিস শেষ হলে ইউনহু সেখান থেকে চলে আসে। মীরাও ওর পিছন পিছন যায় আর বলে, চলো আমরা একসাথে লাঞ্চ করতে যাই। ইউনহু ওকে না করে দেয় আর ওর মেয়ে ফ্রেন্ডের সাথে লাঞ্চ করতে চলে যায়। এখানে বুঝার সুবিধার্থে আমরা ওর মেয়ে ফ্রেন্ডকে সু বলে রাখবো। এদিকে ইউনহু মীরাকে ইগনোর করছে দেখে মীরা তো অবাক হয়। তারপর মীরা ডেটিং ম্যানেজারকে বলে, ইউনহু আমাকে পাত্তা দিচ্ছে না কেন? ও আমার সাথে লাঞ্চ করতে না গিয়ে অন্য মেয়ের সাথে লাঞ্চ করতে
চলে গেল কেন? ও কি আমাকে ভালোবাসে না? চই তো আমাকে কত ভালোবাসতো। ডেটিং ম্যানেজার বলে, তুমি কি ভেবেছো সব ক্যারেক্টার তোমার পিছনে দেওয়ানা হয়ে ঘুরবে? মোটেও এমনটা হবে না, তোমার নিজেরই ইউনহোকে পটাতে হবে। মীরা বলে, ওকে যদি আমারই কষ্ট করে পটাতে হয় তাহলে আমার ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে লাভ কি? ডেটিং ম্যানেজার বলে, তাহলে তুমি অন্য কোনো ক্যারেক্টার দেখতে পারো। মীরা বলে, না, আমি ওকে পটিয়ে ছাড়বো। ডেটিং ম্যানেজার বলে, তাড়াতাড়ি করো, বেশি সময় নেই। সময়ের কথা শুনে মীরার তো বাস্তব পৃথিবীর কথা মনে পড়ে যায়। ও তখন তাড়াতাড়ি অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হলে মীরাকে আমরা অফিসে দেখতে পাই। সারা রাত অ্যাপসে লগ ইন থাকার কারণে মীরা তো ভালোভাবে ঘুমাতেই পারেনি, তাই সে অফিসে এসে ঘুমাচ্ছিল। এদিকে কিংয়ং ওকে এভাবে ঘুমাতে দেখে রুমের লাইট অফ করে দেয় যাতে তার ঘুমে ডিস্টার্ব না হয়। মীরা যখন ঘুমাচ্ছিল তখনই ম্যানেজার ওকে কল করে আর ওনার সাথে দেখা করতে বলে। মীরা ম্যানেজারের সাথে দেখা করতে চলে যায়। ম্যানেজার বলে, মিস ইউ 2 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে। তুমি অনেক কষ্ট করেছো, তাই আমি তোমাকে 2 সপ্তাহের জন্য ছুটি দিলাম। ছুটি পেয়ে মীরা তো মহা খুশি। এবার রাতের বেলা মীরা ওর বেস্ট ফ্রেন্ড জিওনকে নিজের বাসায় নিয়ে আসে হ্যাং আউট করার জন্য। মীরা জিওং এর কাছ থেকে ডেটিং অ্যাপসের বিষয়টা লুকিয়ে যায় ও গ্যাজেটটা লুকিয়ে রাখে যাতে জিওন দেখতে না পায়। তারপর তারা 2 বান্ধবী মিলে একসাথে ড্রিঙ্ক করে আর অনেক গল্প করে। এখানে মীরা তো জিওনের কাছ থেকে জেনে নেয় কিভাবে ছেলেদেরকে পটাতে হয়। তারপর জিওন চলে গেলে মীরা আবারও অ্যাপসে লগ ইন করে। মীরা এবার নিজেকে ক্লাসে দেখতে পায়। ও ক্লাসে বারবার ইউনহোকে দেখছিল। ক্লাস শেষে মীরা তো ইউনহোর কাছে গিয়ে বসে পড়ে আর ওকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে। এমনকি মীরা তো ইউনহোর সামনে হট সাজার চেষ্টা করে, কিন্তু ইউনহো ওর এরকম কাজে খুবই বিরক্ত হয়। তাই তো ইউনহো তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল, কিন্তু মীরা ওকে ফলো করতে করতে ক্লাবে চলে আসে। ইউনহো বলে, চলো প্র্যাকটিস করা যাক। প্র্যাকটিস করার জন্য মীরা তাইকুন্ডো ড্রেস পরছিল, কিন্তু ও কোনোভাবেই ড্রেসের বেল্টটা বাঁধতে পারছিল না। এই কারণে ইউনহো তখন মীরার ড্রেসের বেল্টটা বেঁধে দেয়। বেল্ট বাঁধতে গিয়ে ওরা দুজন তো অনেকটাই কাছাকাছি চলে আসে। মীরাতে খুবই লজ্জা পাচ্ছিল। ইউনহো ওর কানের কাছে গিয়ে বলে, এবার ভালোভাবে খেলো। মীরা মনে মনে বলে, তার মানে ও আমার উপর এই জন্যই রেগে আছে, কারণ আমি ওর ইগোতে হার্ট করেছি। মানে ইউনহো যে ফাইটে মীরার কাছে হেরে গিয়েছে, এতে ইউনহোর ইগোতে সে হার্ট করেছে। এই জন্য ইউনহো মীরাকে পছন্দ করে না। যাই হোক, এবার ওরা আবার ফাইট শুরু করে দেয়, কিন্তু এবারও মীরা ফাইটে জিতে যায় আর ইউনহো হেরে যায়। ইউনহো মীরার কাছে ফাইটে হেরে গেছে এটা শুনে সু তো অবাক হয়। এদিকে ইউনহো তো রেগে সেখান থেকে চলে আসে। তারপর রাতের বেলা তাইকুন্ডো ক্লাবের সবাই মিলে ডিনার করতে যায়। ডিনারে সবাই একসাথে অনেক মজা করছিল। ইউনহো আর সু হেসে হেসে অনেক কথা বলছিল। এটা দেখে মীরা তো খুবই জেলাস হয়। এখানে ইউনহো আর সু মীরাকে বারবার পিঞ্চ মেরে কথা বলছিল। মীরা ইউনহোকে বলে, তুমি কি আমাকে ঘৃণা করো? ইউনহো বলে, আমি কাউকেই ঘৃণা করি না, সরি তোমার এমনটা মনে হওয়ার জন্য। মীরা ইউনহোর কাছে গিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে সেখানে থাকা সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। এবার ইউনহো মীরার কানে কানে বলে, আমরা তো একে অপরকে চিনি না, আমাদের মাত্রই পরিচয় হলো। তারপর ডিনার শেষে সবাই সেখান থেকে চলে যায়। মীরা তো ইউনহোর পিছন পিছন যেতে থাকে। ইউনহো বলে, তুমি কোথায় যাচ্ছ? মীরা বলে, ক্যাম্পাসে। ইউনহো বলে, আমার সাথে যদি হাঁটতেই হয় তাহলে তো একসাথেই হাঁটতে পারো, শুধু শুধু পিছনে কেন হাঁটছো? এভাবে আমার পিছন পিছন আসলে মনে হবে কেউ আমাকে ফলো করছে। তারপর ওরা দুজন একসাথে হাঁটতে থাকে। মীরা বলে, তুমি কি সুকে পছন্দ করো? ইউনহো বলে, হঠাৎ এরকম প্রশ্ন? মীরা বলে, সরি, আমি তোমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে ফেলেছি। তারপর বলো, তোমার হোমটাউন কোথায়? তোমার বাবা মা কোথায় থাকে? ইউনহো বলে, তুমি আমাকে এসব জিজ্ঞাসা কেন করছো? মীরা বলে, তুমি তো বলেছিলে আমরা একে অপরকে চিনি না, তাই তো আমরা পরিচিত হচ্ছি। ওরা কথা বলতে বলতে ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। মীরা তখন ওর গায়ের জ্যাকেটটা খুলে ওদের দুজনের মাথায় ধরে বলে, দৌড়াও। এভাবে মাথায় জ্যাকেট ধরে ওরা দুজন তো বৃষ্টির মধ্যে দৌড়াতে থাকে। এভাবে বৃষ্টির মধ্যে দৌড়াতে তো ওদের দুজনেরই অনেকটা ভালো লাগছিল। এভাবে দৌড়ানোর পর ওরা একটা জায়গায় এসে থামে। পাবলিক ওয়াশরুম থেকে ইউনহো নিজের ড্রেস চেঞ্জ করে নেয়। মীরা আর ইউনহো নিজেদের মধ্যে অনেক কথা বলে। ইউনহোর সাথে কথা বলে মীরার তো জুনের কথা মনে পড়ে যায়। জুনের কথা ভেবে মীরা আবারও আপসেট হয়ে যায়। মীরার মন খারাপ দেখে ইউনহো ওর কাছে যায়। মীরা মনে করে ইউনহো ওকে কিস করবে, তাই সে চোখ বন্ধ করে নেয়।
কিন্তু ইউনহো ওর চুলগুলো ধরে বলে তোমার চুলগুলো এখনো ভিজা, শুকিয়ে নাও, তা না হলে তো ঠান্ডা লেগে যাবে। ইউনহো মীরাকে টাওয়াল দিয়ে বলে আমি সুকে পছন্দ করি না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। মীরা তো তার কথা শুনে স্মাইল করে। তারপর মীরা অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। ছুটি শেষে ও আবারও অফিসে ব্যাক করে, কিন্তু ও কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না। ওর মাথায় সারাদিন ইউনহোর কথাই ঘুরছিল। কাজ শেষে মীরা তো মেট্রোতে করে বাসায় যাচ্ছিল। এখানে মীরা দেখে জুন তার আর ইউমির ওয়েডিং ফটো আপলোড করেছে। এটা দেখে ওর তো জুনের সাথে কাটানোর সময়গুলোর কথা আবারও মনে পড়ে যায়। মীরা জুনকে ব্লক করে দেয়, কিন্তু এইসবে তো মীরার মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। মন ভালো করার জন্য মীরা বাড়িতে এসে আবারও অ্যাপসে লগ ইন করে। মীরা বলে আসল পৃথিবীতে সবকিছু খারাপ হলেও ভার্চুয়াল ওয়ার্ল্ডে তো সবকিছুই ভালো হচ্ছে। ধীরে ধীরে মীরা তো ভার্চুয়াল ওয়ার্ল্ডে অনেকটাই আসক্ত হয়ে পড়েছে। যাই হোক, ভার্চুয়াল ওয়ার্ল্ডে মীরা লাইব্রেরিতে বসে বসে ইউনহোকে দেখছিল। তখনই ইউনহো ওর কাছে যায় আর বলে চলো একসাথে খেতে যাই। তারপর ওরা দুজন একসাথে খাবার খেতে যায়। ওরা দুজন নিজেদের মধ্যে এখানে অনেক গল্প করে, একসাথে অনেক ভালো সময় কাটায়। তারপর রাতের বেলা ক্লাবের সবাই মিলে ডিনার করছিল। মীরা দেখে ইউনহো বাহিরে একা একা দাঁড়িয়ে আছে, তাই সে ইউনহোর কাছে যায় আর বলে তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? ইউনহো বলে আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি আমাকে শুধু তোমার সিনিয়র মনে করো? আর এই সিনটা এখানে কাট হয়ে যায়। পরের সিনে মীরাকে রিয়েল ওয়ার্ল্ডে দেখা যায়। মীরা আর তার অফিসের সবাই মিলে ডিনার করতে গিয়েছিল, কিন্তু মীরা তো ওদের সাথে অনেকটাই বিরক্ত হচ্ছিল। ডিনার শেষে মীরা বাসায় যাওয়ার জন্য বের হয়, কিন্তু বাইরে এসে সে দেখে বৃষ্টি হচ্ছে, তাই সে দাঁড়িয়ে থাকে। তখনই কিয়ং বলে তুমি এখন কোথায় যাবে? মীরা বলে ডেটে। এটা শুনে কিয়ং তো ওর ব্যাগ থেকে ছাতা বের করে সেখান থেকে চলে যায়। এর ফলে মীরা তো কিয়ং এর উপর খুবই বিরক্ত হয়। বেচারি উপায় না পেয়ে ব্যাগ মাথায় দিয়ে দৌড়াতে থাকে বাসায় যাওয়ার জন্য। বাসায় আসার পর মীরা দেখে ইউমি ওদের গ্রুপে জুন আর ইউমির বিয়ের ইনভিটেশন কার্ড দিয়েছে। ওদের বিয়ের কথা শুনে মীরার মনটাই খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর জুন মীরাকে কল করে আর সরি বলে, কারণ ইউমি গ্রুপে আমাদের বিয়ের ইনভিটেশন কার্ড পাঠিয়েছে। এটা দেখে হয়তো তোমার খারাপ লেগেছে। মীরা বলে না, খারাপ লাগেনি। এই শুনে জুন তাকে গুড বাই বলে ফোনটা কেটে দেয়। জুনের সাথে কথা বলে মীরার মনটা তো খারাপ হয়ে যায়। ঠিক তখনই বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস থেকে ওকে নোটিফিকেশন পাঠানো হয় যে ফ্রি সাবস্ক্রিপশনের আর মাত্র 4 ঘন্টা বাকি আছে। এই দেখে মীরা তো আবারও অ্যাপস লগ ইন করে। এবার দেখা যায় ইউনিভার্সিটির সবাই মিলে পিকনিকে যাচ্ছিল। বাসে তো সবাই অনেক মজা করছিল, কিন্তু মীরার মনটা খারাপ ছিল। মীরার তো ওর আর জুনের ব্রেকআপের কথাগুলো মনে করছিল। সেদিন জুন ওর সাথে ব্রেকআপ করার পর ওর কাছে আবারও এসেছিল, কিন্তু মীরা ওর ওপর অনেক রেগেছিল। ওদের মধ্যে কথা কাটাকাটি হয় আর শেষ অবধি ব্রেকআপ হয়ে যায়। মীরা এসব মনে করে মন খারাপ করে বসেছিল। ওর মন খারাপ দেখে ইউনহো ওর কাছে আসে আর বলে তোমার কি হয়েছে? মীরা ওকে কিছুই বলে না। ইউনহো মীরার মাথাটা ওর কাঁধে রাখে আর বলে আমি জানি না তোমার কি হয়েছে, তবে কিছুক্ষণ ঘুমিয়ে নাও, তাহলে তোমার মনটা একদম ভালো হয়ে যাবে। তবে মীরা তো ঘুমের মধ্যেও জুনের কথাই ভাবছিল। মীরা ওর আর জুনের একসাথে কাটানোর সময়গুলোর কথা মনে করতে থাকে। ভার্চুয়াল ওয়ার্ল্ডে মীরা ইউনহোর সাথে যেরকম সময় কাটাচ্ছে, বাস্তব পৃথিবীতে মীরা জুনের সাথে ঠিক এইভাবেই সময় কাটাতো। এমনকি ইউনিভার্সিটিতে থাকতে ওদের সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় আর শেষে ওদের দুজনের ব্রেকআপই হয়ে যায়। এইসব ভেবে মীরা কান্না করছিল, কিন্তু ও এবার ডিসিশন নিয়েছে যে ও জুনকে ক্ষমা করে দিবে আর ওর উপর থেকে নিজেও মুভ অন করবে। এদিকে ওদের বাস পিকনিক স্পটে চলে আসে। সবাই বাস থেকে নেমে গেল, ইউনহো নামেনি, কারণ মীরার এখনো ঘুম ভাঙেনি। কিছুক্ষণ পর মীরার ঘুম ভাঙে। ওরা বাস থেকে নেমে পড়ে। মীরা দেখে আকাশ থেকে তারা খসে পড়ছে। এটা দেখে সে তো প্রচন্ড খুশি হয়ে যায়। তাই ইউনহো ওকে পাহাড়ের উপরে নিয়ে যায় তারা খসা দেখানোর জন্য। ওরা দুজনে একসাথে তারা খসা দেখতে থাকে। মীরা ইউনহোকে বলে তোমার যদি পরে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তুমি কি আমাকে ভুলে যাবে? ইউনহো বলে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেল আমি তোমাকে ভুলতে পারবো না, তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে। মীরা তো এটা শুনে অনেক খুশি হয়। মীরা ইউনহোর মধ্যে জুনকে কল্পনা করছিল, তবে পরক্ষণেই ইউনহোর ডাকে সে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ইউনহো মীরার হাত ধরে আর ওকে কিস করার জন্য এগিয়ে যায়। এখানে ইউনহো মীরাকে যখন কিস করতেই যাবে ঠিক তখনই সবকিছু থেমে যায় আর সিস্টেম মীরাকে বলে আপনার 1 মাসের ফ্রি
ট্রায়াল শেষ হয়ে গিয়েছে। বেচারি মীরা ইউনহুকে ধরে কান্না করতে থাকে। তারপর সে অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। মীরা তো বাস্তব ওয়ার্ল্ডে এসেও কান্না করতে থাকে এভাবে ডেট শেষ হয়ে যাওয়ার জন্য। তখন ওর ফোনে একটা নোটিফিকেশন আসে বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস থেকে। ইউনহুর সাথে ওর ডেট কেমন লাগলো সেটার রেটিং দিতে বলছে। মীরা 5 স্টার রেটিং দিয়ে দেয়। তারপর আমাদেরকে 1 মাসের পরের সিন দেখানো হয়। মীরা আমাদের বলে ক্ষণিকের স্বপ্ন ছেড়ে আমার আবার বাস্তব ওয়ার্ল্ডে ফিরে আসতে হয়েছে। এখন মীরা অফিসের মিটিংয়ে ছিল। ম্যানেজার নতুন গল্প লেখার জন্য টিম বানিয়ে দেয়। প্রতি টিমে 2 জন করে দেওয়া হয়েছে। মীরা আর কিয়ংকে এক টিমে দেওয়া হয়েছে আর ওদের দুজনকে রোমান্টিক গল্প লিখতে বলা হয়েছে। কিন্তু কিয়ং এর সাথে এক টিমে দেওয়ার কারণে মীরা তো অনেক বেশি বিরক্ত ফিল করে। যাই হোক, এবার কাজ শেষ করে তারা সবাই ডিনার করতে যায়। মীরার টিমমেট ওকে ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা বলে। তখনই পাশ থেকে কিয়ং বলে ও তো ডেটে গিয়েছে। এইটা শুনে সবাই মীরার মজা নিতে থাকে। মীরা বলে সেরকম ডেট না, আমি আমার পুরনো বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। কিয়ং তখন মীরাকে বলে সরি, আমার বুঝতে ভুল হয়েছে। মীরার টিমমেট বলে তুমি কি ডেটে যেতে চাও? মীরা বলে না। তবে মীরার বদলে তো ওর অন্য টিম মেম্বার ডেটে যেতে রাজি হয়ে যায়। এখানে মীরা তো কিয়ং এর উপর খুবই রেগেছিল ওর ডেটের কথা সবার সামনে বলে দেওয়ার জন্য। এবার ডিনার শেষে ওরা সবাই বাসায় চলে যায়। মীরা আর কিয়ং তো কোনো ক্যাবই পাচ্ছিল না, তাই ওরা একসাথে হাঁটতে থাকে। কিয়ং মীরাকে বলে সরি, আমি সবার সামনে তোমার ডেটের বিষয়টা বলে দিয়েছি। সরি বলায় মীরা মনে মনে একটু খুশি হয়। তারপর বলে আমরা চাইলে ম্যানেজারের সাথে কথা বলে আমাদের টিমটা কিন্তু পাল্টাতে পারি। কিয়ং বলে তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো যে আমার সাথে কাজই করতে চাও না? মীরা বলে আরে না, তেমন কিছু না। কিয়ং বলে তাহলে আমরা একসাথে কাজ করব। হাঁটতে হাঁটতে ওরা 2 জন ক্যাব পেয়ে যায়। কিয়ং মীরাকে আগে ক্যাবে উঠতে বলে, তখন মীরা ওকে আগে উঠতে বলে। ওরা একজন আরেকজনকে উঠতে বলছিল। শেষে কিয়ংই ক্যাবে করে চলে যায়। মীরা অন্য ট্যাক্সিতে উঠলে ড্রাইভার বলে এটা অন্য জায়গার গাড়ি। এই শুনে মীরা ট্যাক্সি থেকে নেমে যায়। তখনই ও দেখে কিয়ং ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছে। এই জন্য মীরার তো কিয়ং এর উপর একটু রাগ হয় এতক্ষণ ওকে সত্যিটা না বলার জন্য। আসলে কিয়ং দেখেছে ট্যাক্সিটা অন্য জায়গার, তাই ও মীরাকে উঠতে বলেছিল। কিন্তু মীরা বেশি ভদ্রতা দেখাতে গিয়ে বাস খেয়ে গেল। যাই হোক, তারপর মীরা বাসায় এসে ফোন দেখছিল। তখনই তার বান্ধবী জিয়ং ওকে কল করে আর বলে কালকে দাইয়ং এর বাসায় একটি পার্টি আছে, তুই আবার ভুলে যাস না, অবশ্যই আসবি। মীরা বলে ঠিক আছে। পরের দিন মীরা শপিং মলে যায় গিফট কেনার জন্য, কারণ সে দাইয়ং এর পার্টিতে যাবে। ও দেখে শপিং মলে অনেকগুলো মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস একবার ট্রাই করার জন্য। এত মেয়ে এই অ্যাপস এর জন্য পাগল, এটা দেখে মীরা তো হতবাক হয়ে যায়। তখনই মিন ওকে দেখতে পায় আর মীরাকে ওদের সব ভিজিট করতে বলে। মীরা তো কাজের বাহানা দিয়ে সেখান থেকে এক প্রকার পালিয়ে যায়। তারপর সে একটা শপে গিফট দেখছিল। তখনই জিয়ং ওকে কল করে আর বলে তুই কোথায়? পার্টিতে আসার কথা তোর কি মনে আছে? মীরা বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে, আর আমি গিফট কিনতেই এসেছি। জিয়ং বলে তোকে একটা কথা বলবো, প্রমিস কর যে রাগ করবি না। মীরা বলে ঠিক আছে বল। জিয়ং বলে দাইয়ং এর ফ্রেন্ডের সাথে আমরা তো ডেট ঠিক করেছি, তুই কিন্তু আসবি। মীরা অনেকক্ষণ চুপ করে থেকে শেষে বলে আসবো। এই শুনে তার বান্ধবী তো অনেকটাই খুশি হয়ে যায়। তারপর রাতের বেলা সবাই মীরার জন্য ওয়েট করছিল। দাইয়ং আর জিয়ং তো চিন্তায় ছিল যে মীরা আসবে কিনা। ঠিক তখনই মীরা তো সুন্দর করে সেজে গুজে সেখানে চলে আসে। এতদিন পর ওকে এভাবে সাজতে দেখে দাইয়ং আর জিয়ং কিছুটা অবাক হয়, সাথে তারা অনেক বেশি খুশিও হয়। তারপর ওরা সবাই একসাথে ডিনার করতে বসে। এখানে ছেলেটা তো মীরার অনেক কেয়ার করছিল। ওরা সবাই একসাথে অনেক গেম খেলে। ডিনার শেষে মীরার ছেলেটা একসাথে হাঁটছিল। ছেলেটা মীরাকে বলে আমরা কি আবারও শুক্রবারে ডেটে যেতে পারি? মীরা বলে আমি বাসায় গিয়ে তোমাকে জানাবো। ছেলেটা মীরাকে বাসা পর্যন্ত এগিয়ে দিতে চায়, তবে মীরা তাকে মানা করে দেয়। মানে মীরা ওকে এক প্রকার রিজেক্টই করে দেয়। তারপর মীরা একা একা ড্রিঙ্কস করতে থাকে। এখানে সে ড্রিঙ্কস করে তো ড্রাঙ্ক হয়ে রাস্তার মধ্যে হাঁটছিল আর ক্যাব খুঁজছিল। তখনই মীরা দেখে স্নোফল হচ্ছে। এটা দেখে ও খুশি হয়ে যায়। ঠিক তখনই সে সামনে তাকালে ইউনহুকে দেখতে পায়। এতদিন পর ইউনহুকে দেখে মীরা তো ওর কাছে দৌড়ে যায়, কিন্তু না, আসলে ইউনহু সেখানে ছিল না। সেখানে ওর একটা পোস্টার ছিল। ড্রাঙ্ক হয়ে মীরা উল্টাপাল্টা দেখেছে। যাক, বাসায় এসে মীরা বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস এর সাবস্ক্রিপশনের প্রাইস দেখে। মীরা দেখে বেসিক প্রাইসই 5 লাখ টাকা। এত দাম শুনে অত অবাক হয়ে যায় আর বলে ওরা সিঙ্গেলদের উপর জুলুম
করছে, আবার মনে মনে এটাও বলে যে বাস্তবে তো ডেট করতে গেলে এর চাইতেও বেশি টাকা খরচ করতে হবে, আর আমি অ্যাপসে যেরকম ভালো বয়ফ্রেন্ড পাই বাস্তবে সেরকম বয়ফ্রেন্ড পাবো না। এসব ভেবে সে 5 লাখ টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে নেয়, তারপর অ্যাপসের সাথে কানেক্ট হয় আর গ্যাজেটটা মাথায় পরে নেয়, তারপর অ্যাপসে লগ ইন করে। এবার মীরা নিজেকে একটা ঘরে আবিষ্কার করে আর সামনে ডেটিং ম্যানেজারকে বসে থাকতে দেখে। ডেটিং ম্যানেজার মীরাকে দেখে বলে অনেকদিন পর দেখা হলো। মীরা বলে এটা আবার কোন জায়গা, আমি এখানে কেন? ডেটিং ম্যানেজার বলে এটা তোমারই ঘর, বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপ থেকে তোমাকে এটা গিফট করা হয়েছে। এই শুনে মীরা অনেক খুশি হয়। ও সেখানে আরেকটা রুম দেখতে পায় যেখানে অনেকগুলো ব্র্যান্ড কালেকশন ছিল, সাথে অনেকগুলো ড্রেস, জুতা, ব্যাগও রাখা ছিল। মীরা তো সেখানে চোয়ের গিফট করা ড্রেসটাও দেখতে পায়। এসব দেখে মীরা ডেটিং ম্যানেজারকে বলে এই ড্রেসটা এখানে আসলো কিভাবে? ডেটিং ম্যানেজার বলে তুমি যা যা গিফট পাবে সবকিছুই এ ঘরে থাকবে, আর মাসে মাসে তুমি অ্যাপস থেকে কিছু গিফটও পাবে। এত সব গিফটের কথা শুনে মীরা তো প্রচন্ড খুশি হয়ে যায়। তখনই ডেটিং ম্যানেজার বলে তুমি চাইলে এখানে তোমার বয়ফ্রেন্ড নিয়ে ডেটও করতে পারবে। তারপর বলে চলো এবার তোমার ডেট শুরু করা যাক। ডেটিং ম্যানেজার সেখানে নতুন একটা বাবল নিয়ে আসে। মীরা বলে আমি ইউনহুর সাথে আবারও দেখা করতে যাই। ডেটিং ম্যানেজার বলে ওর সাথে দেখা করতে হলে তোমাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে। মীরা তো অবাক হয়ে বলে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দাম তো 1 মিলিয়ন টাকা, পাগল নাকি? আমি এত টাকা কোথায় পাবো? ডেটিং ম্যানেজার বলে তাহলে তুমি তোমার বেসিক সাবস্ক্রিপশনটাই এনজয় করো, এত টাকা দিয়ে কিনেছো সেটা কি এখন নষ্ট করবে নাকি? মীরা মনে মনে বলে ও ঠিকই বলেছে, আর আমি তো শুধু এনজয় করতে এসেছি, বয়ফ্রেন্ড দিয়ে কি করব? এইসব ভেবে সে নতুন একটা বাবলে প্রবেশ করে। তারপর সে নিজেকে একটা প্লেনে দেখতে পায়, আর এখানে সে দেখে এখন সে এয়ার হোস্টেজের ক্যারেক্টারে চলে এসেছে। মীরা খুশি খুশি এয়ার হোস্টেজের মতো যাত্রীদের হেল্প করতে যায়। ও একজন যাত্রীর ব্যাগ ওঠানোর চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই পারছিল না। তখন একজন ফরেনার ওকে হেল্প করে। মীরা মনে করে এ ফরেনার হয়তো ওর ডেট পার্টনার। কিছুক্ষণ পর মীরা যাত্রীদের ড্রিঙ্ক সার্ভ করে। তখন ওই ফরেনার মীরাকে ডাকে। মীরা বলে আপনার কি লাগবে স্যার? ফরেনার ওর কানে কানে বলে তোমাকে। মীরা তো এটা শুনে লজ্জা পেয়ে যায়। তখনই হঠাৎ এ ফরেনার মীরাকে হোস্টেজে বানিয়ে নেয়। ফরেনার আর ওর গ্যাং পুরো প্লেনটাকে জিম্মি করে ফেলে। মীরা তো ভয় পেয়ে যায়। তখনই একটা মাস্ক পরা ছেলে মীরাকে বাঁচিয়ে নেয় আর এসব গ্যাংদের সাথে ফাইট করতে থাকে। মীরা তো এসব দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল আর বলছিল আমি এত টাকা দিয়ে এইসব দেখার জন্য সাবস্ক্রিপশন কিনেছিলাম। অত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই একটা টেরোরিস্ট ওর উপরে অ্যাটাক করে। মীরা তখন নিজেকে বাঁচানোর জন্য ওই লোকটাকে আস্তে ধাক্কা মারে, কিন্তু টেররিস্ট এত দূরে গিয়ে পড়ে যে মীরা নিজেই অবাক হয়ে যায়। মীরার শক্তি দেখে ওই মাস্ক পরা ছেলেটা তো আরো হতবাক হয়ে যায়। ছেলেটা মীরার কাছে আসে আর বলে তুমি ঠিক আছো? ছেলেটা বলে আমি হাইউন, NIS অফিসার। সিস্টেম মীরাকে বলে এটা তোমার থার্ড ডেট। এবার হাইউন মীরাকে বলে আমরা জানতাম টেররিস্টরা প্লেনটাকে হাইজ্যাক করবে, তাই আমরা আগে থেকে আমাদের ফোর্স রেডি করে রেখেছি। তুমি গিয়ে বাকি যাত্রীদের শান্ত করো। মীরা যাত্রীদের শান্ত করার চেষ্টা করছিল। তখনই একজন টেররিস্ট ওকে আবারও হোস্টেজ বানিয়ে নেয়। মীরা তো ভয় পেয়ে যায়। তখন হাইয়ন ওই টেররিস্টকে শুট করে মেরে ফেলে। হঠাৎ প্লেনটা নড়তে থাকে। মীরা ভয় পেয়ে অ্যাপস থেকেই লগ আউট হয়ে যায়। তারপর মীরা তো তার 4 নাম্বার ডেট পার্টনারের সাথে পরিচিত হয়। 4 নাম্বার ডেট পার্টনার ছিল একজন হ্যান্ডসাম ডক্টর। এভাবে মীরা পরপর কয়েকটা ক্যারেক্টারের সাথে ডেট করে। মীরার কাছে তো এখন বাস্তব পৃথিবীর চেয়ে ভার্চুয়াল পৃথিবীতে ডেট করতে বেশি ভালো লাগছিল। এভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ডে ডেট করে সে অনেক বেশি এনজয় করছিল। পরের সিনে আমরা রিয়েল ওয়ার্ল্ড দেখতে পাই। মীরা অফিসে কাজ করছিল। ওর টিমমেট আবার একজনকে পছন্দ করে, কিন্তু তাকে কি করে মেসেজ দিবে সেটা সে বুঝতে পারছিল না। তখন তো মীরা ওর ফোনটা নিয়ে মেসেজ দিয়ে দেয় যে আমি তোমার সাথে ডেটে যেতে চাই। ছেলেটাও ডেটে যেতে রাজি হয়ে যায়। মীরার টিমমেট অবাক হয়ে বলে তুমি ডেটের বিষয়ে এত কিছু জানো কি করে? মীরা ভাব নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে কিয়ং এতক্ষণ ধরে এসব দেখছিল। অন্যদিকে মীরা কফি খেতে আসে। কিয়ংও কফি আনতে যায়। মীরা বলে আজকেও কি 2টা কফি খাবে? কিয়ং বলে না, আজকের 2টা কফি লাগবে না। তারপর ওরা দুজন অনেক রাত ধরে অফিসে কাজ করতে থাকে। সবাই অফিস থেকে চলে গিয়েছে, কিন্তু ওরা তখনও কাজ করছিল। কিয়ং নিজের কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। মীরা তো ওয়েবটুনের আরেকটা এপিসোড রিলিজ করে বাসায় চলে আসে। বাসায় আসার পর মীরা ফোন চেক করে দেখে ও তো ওয়েবটুনের বয়ফ্রেন্ডের জায়গায় ভাই লিখে দিয়েছে। এখন এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করছে। মীরা এটা দেখে চিন্তায় পড়ে যায়। পরের দিন অফিসে আসলে
ম্যানেজার ওর সাথে রাগারাগি করতে থাকে এরকম ভুল করার জন্য। বেচারি সবার সামনে অনেক বেশি লজ্জায় পড়ে যায়। এদিকে কিয়ংও ওর এই অবস্থা দেখে লুকিয়ে লুকিয়ে হাসছিল। তারপর মীরা মিস ইয়নকে মেসেজ দিয়ে এই বিষয়টা জানায়। মিস ইয়ন দেখে ওনার ওয়েবটুন নিয়ে এখন সবাই হাসাহাসি করছে আর অনেক খারাপ খারাপ কমেন্ট আসছে। উনি এসব দেখে চিন্তায় পড়ে যায়। তখনই ওনার বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপসের টুলবক্সের উপর নজর যায়। উনি সেটা খুলে দেখতে থাকে আর এখান থেকে সিনটা চেঞ্জ হয়ে মীরার কাছে চলে আসে। মীরা কাজ শেষে ওর বাসায় ফিরছিল। তখনই ও জিয়ংকে কল করে আর বলে তুই কোথায়? জিয়ং বলে আমি আর দাইয়ং ডিনার এসেছি। মীরা বলে আমাকে না বলে তোরা একা একা ডিনার করতে চলে গেলি? জিয়ং বলে তুই তো আমাদের মেসেজের কোনো রিপ্লাই দেস না, আমরা তো ভেবেছি তুই বিজি, তাই আর তোকে বলিনি। আমার বয়ফ্রেন্ড আর দাইয়ং এর হাজবেন্ড আমাদের সাথে জয়েন হবে, তুই চাইলে আমাদের সাথে জয়েন হতে পারিস। তুই এখন কোথায়? মীরা বলে থাক তোরা কাপড়রাই ডিনার কর, আমি যাব না। এসব কিছু নিয়ে মীরা তো কিছুটা আপসেট ছিল, তাই সে আবারও অ্যাপসে লগ ইন করে। ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে মীরা তো একটার পর একটা ড্রেস ট্রাই করতে থাকে, কিন্তু ওর কোনো কিছুই ভালো লাগছিল না। তখন এই সিস্টেম ওকে বলে তুমি কি নতুন করে ডেট করতে চাও? মীরা বলে না, কিন্তু সিস্টেম ওর জন্য সেখানে আরেকটা বাবল নিয়ে আসে। মীরা তখন সে বাবলের মধ্যে ঢুকে পড়ে আর ও অফিসে যাওয়ার জন্য বের হয়েছে। মীরা সামনে হাঁটতে থাকে। ও তখন ইউনহুকে দেখতে পায়। এতদিন পর ইউনহুকে দেখে মীরা তো অবাক হয়ে যায় আর বুঝতে পারে না ইউনহু এখানে কিভাবে আসলো। ও ইউনহুর দিকে তাকিয়ে থাকে। তখন ইউনহু ওর কাছে আসে আর বলে মীরা আমাদের আবারও 10 বছর পর দেখা হয়ে গেল। 10 বছর পর দেখা হলো এটা শুনে মীরা তো হতবম্ব হয়ে যায়। ওর তখন মনে পড়ে ইউনহুর বাবলের পাশে টু বি কন্টিনিউ লেখা ছিল, মানে ওদের আবারও ভার্চুয়াল ওয়ার্ল্ডে দেখা হওয়ার কথাই ছিল। ওদের ডেটিং টাইম শেষ হয়নি, মানে ওদের কলেজ লাইফে প্রথম দেখা হয়েছিল, মাঝখানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে 10 বছর চলে গিয়েছে, এখন আবারও নতুন করে দেখা হলো। ভার্চুয়াল ওয়ার্ল্ডে ওদের লাভ স্টোরি এভাবেই এগিয়ে যাবে, এটা আগে থেকে ঠিক করা ছিল। আশা করি তোমরাও ব্যাপারটা বুঝতে পেরেছো। যাই হোক, এখন ইউনহু মীরাকে বলে সেদিনের পর তো তুমি গায়েবী হয়ে গেলে, তোমাকে আর কোথাও খুঁজে পাইনি, এখন তুমি ঠিক আছো তো? মীরা বলে হ্যাঁ ঠিক আছি। ইউনহু বলে তুমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছো। মীরা বলে তুমিও অনেক চেঞ্জ হয়ে গিয়েছো। তখন ইউনহু বলে মাঝখানে তো 10টা বছর চলে গিয়েছে, সবকিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু তুমি আগের মতোই এখনো সুন্দর আছো। মীরা তো ওর এই কথাটা শুনে লজ্জা পায়। তারপর ইউনহু আর মীরা ডিনারে চলে যায়। মীরা বলে আমি এখন ওয়েবটুন প্রডিউসার। মীরা এটা বলার সাথে সাথে ওর হাতে ওয়েবটুন প্রডিউসারের কার্ড চলে আসে, মানে ও এখানে যা বলছে অ্যাপস থেকে ওকে সেটা কাস্টমাইজ করে দিয়েছে। মীরা তো ইউনহুকে কার্ডটা দেয়। এখানে ইউনহু ওর অনেক প্রশংসা করে। তারপর ওরা দুজন নিজেদের মধ্যে অনেক গল্প করে। মীরা মনে মনে বলে ওর সাথে ডেট করে আমার মনে হচ্ছে আমি বাস্তবে কারোর সাথে ডেট করছি। এবার ডিনার শেষে মীরা ইউনহুকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসে। তারপর মীরা অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। মীরা তো অনেক খুশি ছিল ইউনহুর সাথে দেখা করতে পেরে। তখনই ইউনহু ওকে কল করে আর বলে তুমি কি বাসায় পৌঁছেছো? মীরা কিছুই বুঝতে পারছিল না, কারণ অত অ্যাপস থেকে লগ আউট হয়ে গিয়েছে। তারপরও ইউনহু ওকে কিভাবে কল করলো। মীরা তখন অ্যাপসের ট্রাম্প পেপারগুলো আবারও চেক করে। সেখানে লেখা ছিল মীরা অ্যাপস থেকে লগ আউট হওয়ার পরও ক্যারেক্টার ওকে কল মেসেজ করতে পারবে। এদিকে ইউনহু তখনও কলেই ছিল। অত বারবার মীরাকে ডেকেই যাচ্ছিল। মীরা তখন ওর সাথে ফোনে কথা বলে। ইউনহু বলে আমার ঘুম আসছে না, চলো ঘুম না আসা অব্দি আমরা কথা বলি। ওরা দুজন তো ফোনে কথা বলতে থাকে। ইউনহু মীরাকে বলে চলো কালকে আমরা হরর মুভি দেখতে যাই, আমি তোমার অফিসের পাশের স্টেশনে তোমার জন্য ওয়েট করব, তুমি সেখানে চলে এসো। মীরা বলে ঠিক আছে। মীরা ইউনহুর সাথে অনেক রাত ধরে কথা বলার জন্য পরের দিন ওর অফিসে যেতে দেরি হয়ে যায়। এদিকে সবাই তো ওর জন্য মিটিং এ ওয়েট করছিল। মীরা এখানে এসে সরি বলে মিটিং এ জয়েন করে। মিটিং শেষে সবাই যার যার মতো লাঞ্চ করতে যায়, শুধু কিয়ং আর মীরা অফিসে একা ছিল। তখনই কিয়ং বলে চলো আমরাও লাঞ্চ করতে যাই। ওরা দুজন একসাথে লাঞ্চ করতে যায়। এখানে এসে কিয়ং মীরাকে বলে তুমি কি রোমান্স পছন্দ করো? মীরা বলে না। কিয়ং বলে আমিও পছন্দ করি না। কিয়ং বলে তুমি কি হরর মুভি পছন্দ করো? মীরা বলে হ্যাঁ। কিয়ং বলে আমিও পছন্দ করি। মীরা মনে মনে বলে আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি নাকি? তারপর মীরা কাজ শেষ করে তাড়াতাড়ি স্টেশনে চলে আসে আর
ইউনহুকে কল করে বলে আমি আসছি। ইউনহু বলে আমি তোমার জন্য অপেক্ষা করছি, সাবধানে এসো। মীরা তো অ্যাপসে লগ ইন করে। ইউনহু ওর জন্য অপেক্ষা করছিল। তারপর ওরা দুজন একসাথে মুভি দেখতে যায়। মুভি দেখার সময় মীরা পপকর্ন নিতে গেলে ওদের দুজনের হাতে টাচ লেগে যায়। এতে মীরা তো প্রচন্ড লজ্জা পেয়ে যায়। ইউনহু তো খুবই রোমান্টিক হয়ে মীরাকে নিজের হাতে পপকর্ন খাইয়ে দেয়। মুভি দেখা শেষ হলে ইউনহু মীরাকে নিজের অফিসে নিয়ে আসে দেখানোর জন্য। মীরা ইউনহুর অফিসে ওদের তাইকোন্ডো ক্লাবের গ্রুপ পিকচার দেখতে পায়। মীরা বলে আমি সবাইকে অনেক মিস করছি। ইউনহু বলে আমিও সবাইকে মিস করছি, কিন্তু আমি কখনো তোমাকে ভুলতে পারিনি। তারপর ইউনহু মীরাকে ছাদে নিয়ে যায়। এখানে তো মীরা আইসক্রিম খেতে গিয়ে ওর ঠোঁটে লেগে যায়। ইউনহু তখন সেটা পরিষ্কার করে দেয়, আর ফলে তারা অনেকটা কাছাকাছি চলে আসে। এভাবে প্রতিদিন মীরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে ইউনহুর সাথে সময় কাটাতে শুরু করে। ওরা একসাথে অনেক সুন্দর সময় কাটায়। ভার্চুয়াল ওয়ার্ল্ডের পাশাপাশি মীরা তো রিয়েল ওয়ার্ল্ডেও সবসময় ইউনহুর সাথে চ্যাটে কথা বলতো। ও নিজের কাজের মাঝেও ইউনহুর সাথে চ্যাটে কথা বলতো, যেটা কিয়ং লক্ষ্য করে। তবে মীরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে ইউনহুর সাথে ভালোই সময় কাটাচ্ছিল। এভাবে মীরা তো নিজের দুঃখ কষ্ট কমানোর জন্য ভার্চুয়াল ওয়ার্ল্ডে এসে ইউনহুর সাথে ডেট করতেই থাকে। ইউনহুর সাথে যখন সে সময় কাটাতো তখন সে তার নিজের সব দুঃখ কষ্ট ভুলে যেত এবং অনেক বেশি খুশি থাকতো। অন্যদিকে মীরার বেস্ট ফ্রেন্ড জিয়ং এর তো ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই সে অনেক বেশি আপসেট ছিল। মীরা তোর কাছে গিয়ে ওকে কমফোর্ট করার চেষ্টা করে। কিছুক্ষণ পর মীরা জিয়ং এর বাড়ি থেকে বেরিয়ে আসে। তখন ইউনহু ওকে কল করে। মীরা তো ওর সাথে সব শেয়ার করে। তারপর মীরা অ্যাপসে লগ ইন করে। মীরা ওর বাড়িতে ইউনহুর সাথে সময় কাটাচ্ছিল। তখন তো মীরা ইউনহুকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে হ্যাপি? আমরা কি ডেট করে ঠিক করছি? ইউনহু বলে এটা আবার কেমন প্রশ্ন? আমি তো সবসময় তোমার সাথে হ্যাপি। যখন তুমি আমার কাছে থাকো না আমি তোমার কথা মনে করে নিজেকে হ্যাপি রাখি, কিন্তু তুমি তো আমাকে এরকম প্রশ্ন করে কষ্ট দিলে। মীরা ওকে সরি বলে। তারপর মীরা অ্যাপস থেকে লগ আউট হয়ে যায়। পরের দিন মীরা অফিসে এসে ওর টিমের সাথে লাঞ্চ করছিল। তখন কিয়ং নিজে এসে ওদের সাথে লাঞ্চে জয়েন করে। এখানে দংনাম বলে তুমি আমাদের সাথে লাঞ্চ করছো, তোমার টিম কোথায়? কিয়ং বলে আমার টিমের সবাই সুশি খেতে গিয়েছে, কিন্তু আমি কাঁচা খাবার খাই না, তাই আমি ওদের সাথে যাইনি। তারপর ওরা সবাই লাঞ্চ করছিল। দংনাম মীরাকে বলে সামনের উইকেন্ডে ম্যানেজার আমাদের সবাইকে পিকনিকে নিয়ে যাবে, তুমি কি আমাদের সাথে যাবে? মীরা তো যেতে চাইছিল না, কারণ উইকেন্ডে ইউনহুর সাথে সময় কাটাতে চাইছিল। মিন মীরাকে বলে তোমার মনে আছে 2 বছর আগে যখন তুমি উইকেন্ডে ঘুরতে যাওনি তখন কি হয়েছে? মীরা তখন 2 বছর আগের কথা মনে করে। মীরা সবার সাথে উইকেন্ডে ঘুরতে যায়নি, এর জন্য ম্যানেজার ওর উপর অনেক বেশি রেগে গিয়েছিল। ওর সাথে 2 সপ্তাহ কোনো কথা পর্যন্ত বলেনি। তারপর মীরা তো ম্যানেজারের পিছনে 2 সপ্তাহ ঘুরার পর ওনাকে মানাতে পেরেছিল। বর্তমানে মীরা কিয়ংকে বলে তুমিও কি ঘুরতে যাবে? আমরা দুজন যদি ঘুরতে না যাই তাহলে ম্যানেজার আর আমাদের উপর রাগ করে থাকবে না, কিন্তু আমি যদি একা না যাই তাহলে তো ম্যানেজার আমার উপর ভীষণ রেগে যাবে। কিয়ং বলে আমি তো ঘুরতে যাব। মীরা বলে উইকেন্ডে তুমি তোমার বাবা মায়ের সাথে সময় কাটাতে যাবে না? কিয়ং বলে আমি পরে ওনাদের সাথে দেখা করে নিব। মীরা তো এখানে কোনোভাবে কিয়ংকে রাজি করাতে পারে না। এই জন্য মীরা মনে মনে বলতে থাকে তুই একটা শয়তান। আর কোনো উপায় না পেয়ে মীরা ঘুরতে যেতে রাজি হয়। পরের দিন ওরা সবাই পিকনিক স্পটে চলে আসে। মীরা ইউনহুকে মিস করছিল, তাই সে ওর সাথে চ্যাটে কথা বলছিল। তারপর ম্যানেজার একটা কুইজ কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট করে। মীরা আর কিয়ং দুজনেই কুইজ কম্পিটিশনে জিতার জন্য আপ্রাণ চেষ্টা করে। ওদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত কিয়ংই কুইজ কম্পিটিশনে জিতে যায়। তারপর ওরা সবাই বিলের পাশে বসে গল্প করছিল। তখনই মীরার টিমমেট জুয়ের ফোনটা পানিতে পড়ে যায়। ফোনটা তো পানির স্রোতের সাথে ভেসে চলে যাচ্ছিল। ওরা দংনামকে ফোনটা তুলতে বলে, কিন্তু পানি এত ঠান্ডা ছিল যে দংনাম সাহস করে ফোনটা ওঠাতেই পারে না। তখনই কিয়ং তো হিরোর মতো এসে ফোনটা তুলে নেয় আর জুকে ওর ফোনটা ফিরিয়ে দেয়। সবাই তো কিয়ং এর এমন সাহস দেখে অবাক হয়ে যায়, আর কিয়ং এর এমন সাহস দেখে জুতো ওর প্রেমেই পড়ে যায়। তারপর রাতে ওরা সবাই একসাথে ডিনার করছিল। অফিসের সব মেয়ে স্টাফরা কিয়ংকে ঘিরে বসেছিল। সবাই কিয়ং এর উপর ফিদা, কিন্তু কিয়ং কাউকেই পাত্তা দেয় না। মীরা এসব দেখে বিদ্রুপ করে বলে ওর মতো ছেলের জন্য মেয়েরা এত পাগল। তারপর ওরা সবাই একসাথে মজা করে। কিয়ং তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই দংনাম ওকে রুমে নিয়ে শুয়ে দেয়। এদিকে ম্যানেজার মীরাকে গান গাইতে বলে। মীরা এত জোরে গান গাইছিল যে কিয়ং রুম থেকে বেরিয়ে আসে। দংনাম বলে তুমি উঠে আসলে কেন? কিয়ং বলে এত জোরে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। মীরা ওর কথা শুনে লজ্জায় পড়ে যায়। এবার পার্টি শেষে সবাই যে যার মতো ঘুমাতে চলে যায়। তবে মীরা বাহিরে চা
চাঁদ দেখতে আসে। তখন সে দেখে কিয়ং আর জু পাশাপাশি বসে আছে। জু কিয়ং এর কাঁধে মাথা রেখে বসেছিল। মীরা তো এটা দেখে খুবই অবাক হয়ে যায় আর মনে করে কিয়ং আর জু এর মধ্যে সম্পর্ক আছে। যাই হোক, পরের দিন সকালে দেখা যায় সবাই আবারও শহরে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। কিয়ং নিজের প্রাইভেট কার নিয়ে এসেছিল। দংনাম আর জু কিয়ং এর সঙ্গে যেতে চাইছিল, কিন্তু মীরা তো সবার সাথে বাসেই যেতে চাইছিল। ওদের জোড়াজুড়িতে মীরা কিয়ং এর গাড়িতে যেতে রাজি হয়। দংনাম আর জু পিছনের সিটে বসে পড়ে। মীরাকে বাধ্য হয়েই কিয়ং এর পাশে বসতে হয়। এবার মাঝ রাস্তায় জুয়ের তো ভমিটিং শুরু হয়, তাই দংনাম ওকে নিয়ে নেমে পড়ে। দংনাম বলে, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। মীরাও ওদের সাথে যেতে চাইছিল। কিয়ং বলে, আমি তোমাকে স্টেশনে নামিয়ে দিব। মীরা বলে, তোমার বাসা তো অন্য জায়গায়। কিয়ং বলে, সমস্যা নেই, সেখানে আমার মিটিং আছে। মীরা বলে, রবিবারও মিটিং? কিয়ং বলে, হ্যাঁ। তারপর ওরা কাজ নিয়ে নিজেদের মাঝে অনেক কথাই বলে। কথা বলতে বলতে গাড়ি স্টেশনের সামনে চলে আসে। মীরা তাকে ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে নেমে যাচ্ছিল, কিন্তু ও কিয়ংকে দেখে বুঝতে পারে ও কিছু বলতে চায়। মীরা বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কিয়ং বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। মীরা তো ওর কথা শুনে একদম আকাশ থেকে পড়ে আর বলে, আমি হয়তো ভুল শুনছি। কিয়ং বলে, না, আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করি আর এটাই বলেছি। এভাবে রাস্তার মাঝখানে গাড়ি পার্ক করার জন্য পিছনে জ্যাম লেগে যায়। সবাই তো হর্ন বাজাতে থাকে। এই কারণে মীরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যায়। কিয়ং বলে, কালকে আবারও দেখা হবে। এটা বললেও গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বাসায় আসার পর মীরা তো কিয়ং এর বলা কথাগুলোই ভাবছিল। মীরা বলে, ওর তো জুয়ের সাথে রিলেশন আছে, তারপরও ও আমাকে কেন প্রপোজাল করলো? তার মানে ও বাটপার, ও দুজনের সাথে সম্পর্ক রাখতে চায়। পরের দিন মীরা অফিসে এসে জুকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। জু বলে, আমি ওকে প্রপোজাল করেছিলাম, কিন্তু ও তো আমাকে রিজেক্ট করে দিয়েছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি জু কিয়ংকে প্রপোজাল করে, কিন্তু কিয়ং ওকে মানা করে দেয়। জু সেখান থেকে চলে আসতে নিচ্ছিল, কিন্তু হঠাৎই ওর মাথা ঘুরতে থাকে, তাই সে কিয়ং এর কাঁধে মাথা দিয়ে বসেছিল। আর এটা দেখে মীরা অন্য কিছু ভেবে নিয়েছিল। বর্তমানে মীরা মনে মনে বলে, তার মানে ও আমাকে যা বলেছে সেটা সত্যি। ওরা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই কিয়ং অফিসে আসে। জু তো ওকে দেখে লজ্জায় দংনামের পিছনে লুকিয়ে পড়ে। মীরাও লুকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। কিয়ংকে দেখে ফেলে। বেচারি আরো বেশি লজ্জায় পড়ে যায়। ও তখন চুল দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। তারপর থেকে ও সবসময় কিয়ংকে অ্যাভয়েড করতে শুরু করে। কিয়ং বলে, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? তুমি আমাকে এভাবে অ্যাভয়েড কেন করছো? তারপর বলে, তোমার উত্তর কি? তোমার কি আরো সময় প্রয়োজন? তখন মীরার ফোনে ইউনহো মেসেজ দেয়। এটা দেখে কিয়ং বলে, তোমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমাকে বলে দিতে পারো, আমি তোমার উপর থেকে গিভ আপ করে নিব। মীরা তো আমতামতা করে বলে, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। কিয়ং বলে, ঠিক আছে। কিয়ং এত তাড়াতাড়ি মেনে নিয়েছে দেখে মীরা তো অবাক হয়। বাসায় এসে মীরা এসব নিয়ে ভাবতে থাকে। তারপরও অ্যাপসে লগ ইন করে। মীরা ইউনহুর সাথে স্কেটিং করে। স্কেটিং শেষে মীরা ইউনহুকে বলে, জানো, আজকে আমাকে একজন প্রপোজাল করেছে, কিন্তু যখন আমি ওকে বললাম আমার বয়ফ্রেন্ড আছে, ও তখন অনেক তাড়াতাড়ি বিষয়টা মেনে নিল। আমার কাছে বিষয়টা অনেক আজব লাগলো। ও কি আমাকে পছন্দ করে না? ইউনহু তো জেলাস হয়ে বলে, আমি তোমার সাথে থাকা সত্ত্বেও তুমি অন্য কাউকে নিয়ে ভাবছো? অত রেগে সেখান থেকে চলে যায়। মীরা তখন তার রাগ ভাঙানোর চেষ্টা করে। পরের দিন মীরা জিয়ং এর সাথে পার্লারে যায়। মীরা দেখে দুজন মেয়ে ওয়েবটুন পড়ছে। মীরা ওয়েবটুনটা নিয়ে দেখে এটা ইউনহুর ওয়েবটুন। সেখানে লেখা আছে, বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপে সবচেয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার হলো ইউনহু। ওর সাথে ডেট করার পর সবার কাছে মনে হয় যেন বাস্তবে কারোর সাথে ডেট করছে। মীরা দেখে ও ইউনহুর সাথে যে যে স্পেশাল মুহূর্তগুলো কাটিয়েছে সে সবগুলো আগে থেকে ওয়েবটুনে লেখা আছে। ইউনহুকে যা যা বলছে সবকিছুই আগে থেকে ঠিক করা ছিল, মানে অ্যাপসে এগুলো আগে থেকে সেট করা ছিল, কিন্তু কিছু সময়ের জন্য মীরার কাছে এগুলো বাস্তবই মনে হচ্ছিল। এখন মীরা বুঝতে পারে ইউনহু ভার্চুয়াল ওয়ার্ল্ডের একটা ক্যারেক্টার মাত্র, ওর মধ্যে কোনো ফিলিংসই নেই। ও মীরার জন্য যেমন বাকি সবার সাথেও তেমনি ব্যবহার করে। এসব ভেবে মীরার মনটা তো প্রচন্ড খারাপ হয়ে যায়। যাই হোক, তারপর রাতের বেলা মীরা অ্যাপসে লগ ইন করে। ও ইউনহুর সাথে সময় কাটায়, কিন্তু ওর কাছে কোনো কিছুই ভালো লাগছিল না। ইউনহু বলে, তোমার কি হয়েছে? তুমি কি আবার আমাকে ছেড়ে চলে যাবে? মীরা বলে, আমি তোমাকে কিছু বলতে পারবো না। এটা বলে ও গাড়ি থেকে নেমে যায়। ইউনহু তো ওর পিছন পিছন আসে আর বলে, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? মীরা বলে, না, তুমি কোনো ভুল করনি, আমি ভুল করেছি। ইউনহুকে কিস
কিস করার জন্য এগিয়ে যায়। মীরার তখন মনে পড়ে ইউনহো একটা ক্যারেক্টার, ও বাকি সবার সাথে ঠিক এমনটাই করেছে। এটা ভেবে সে মুখ ফিরিয়ে নেয়, তারপর বলে আমি চলে যাচ্ছি। এটা বললে সে এখান থেকে চলে যায়। পরের সিন আমরা মীরাকে ওর ভার্চুয়াল ওয়ার্ল্ডের বাড়িতে দেখি। মীরা বলে বয়ফ্রেন্ড অন ডিমান্ড একটা বাজে অ্যাপস, আমি এটা সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিব। তখনই ডেটিং ম্যানেজার সেখানে আসে। তোমার ইউনহুকে ভালো না লাগলে আমি তোমার জন্য অন্য বয়ফ্রেন্ড এনে দিচ্ছি। মীরা বলে তুমি আমাকে আটকাতে এসেছো তাই না, যাতে আমি সাবস্ক্রিপশন ক্যান্সেল না করি। ডেটিং ম্যানেজার আমতা আমতা করে বলে তোমার কি সমস্যা আমাকে বলতে পারো, আমরা দুজন মিলে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তারপর সে বলে তুমি কি চাও, ইউনহু শুধু তোমার থাকুক, শুধু তোমার সাথেই ডেট করুক? মীরা বলে তুমি বলতে পারবে ও এখনো পর্যন্ত কতজনের সাথে ডেট করেছে? ডেটিং ম্যানেজার চেক করে বলে 12,344 জনের সাথে। এইটা শুনে মীরা তো আশ্চর্য হয়ে বলে তার মানে ও আমাকে যা যা বলেছে বাকি সবাইকেও তাই বলেছে। তারপর বলে আমি জানি ও একটা ক্যারেক্টার, এটা আমার ব্রেন মানতে পারলো আমার মন কিছুতেই মানতে পারছে না। আমি জানি তুমি কিছুই করতে পারবে না। ডেটিং ম্যানেজার বলে এটার একটা সমাধান আছে, আমাদের অ্যাপে 900 জন না 901 জন ক্যারেক্টার আছে। 901 নাম্বার ক্যারেক্টার হলো ইয়ং, ও হচ্ছে কাস্টমাইজ ক্যারেক্টার। মীরা বলে সেটা আবার কি? ডেটিং ম্যানেজার বলে তুমি ওকে তোমার মতো কাস্টমাইজ করে নিতে পারবে, ও শুধু তোমারই থাকবে, তোমার সাথেই ডেট করবে, অন্য আর কারুর সাথে ডেট করবে না। তুমি যদি এটা চাও তাহলে আমি করে দিতে পারি। মীরা তো নিজের বাড়িতে বসে বসে এসব কিছু ভাবছিল। তখনই বয়ফ্রেন্ড অন ডিমান্ড অ্যাপস থেকে ওকে মেসেজ দেওয়া হয় যে আপনি কি রকম বয়ফ্রেন্ড চান আমাদেরকে বলুন, আমরা আপনাকে সেরকম বয়ফ্রেন্ডই কাস্টমাইজ করে দিব। মীরা তখন বলে দেয় ও কি রকম বয়ফ্রেন্ড চায়। তখন অ্যাপস থেকে তাকে কতগুলো প্রশ্ন করা হয়। মীরা সবগুলো আনসার সাবমিট করে দেয়। কিছুক্ষণ পর অ্যাপ থেকে বলা হয় আপনার কাস্টমাইজ বয়ফ্রেন্ড রেডি হয়ে গিয়েছে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। পরের পর্বগুলো কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পরের পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।